23টি তাজা প্রাণ কেড়ে নেওয়ার পর অবশেষে এই নরখাদক বিভীষিকা আমার হাতেই মারা পড়ল। এই শিকারটি ছিল আমার জীবনের সবচেয়ে রুদ্ধশ্বাস, শিহরণ জাগানো অভিজ্ঞতা। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বেশিরভাগটাই সুন্দরবনের গহীন অরণ্যের দখলে। রায়মঙ্গল ও যমুনা নদী এঁকে বেঁকে ফনা তোলা সাপের মতো চলে গিয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের উত্তাল বুকে। দুই নদীর মাঝখানে যে ভূখণ্ড, তার নাম 18 বেকি। প্রায় 20 মাইল লম্বা এই মৌজার পুরোটাই গহীন অরণ্য। গা ছমছমে, গা ঘেঁষে দাঁড়ানো ঘন সবুজ সুন্দরবন। এখানে গরান আর গেওয়া গাছের রাজত্ব। তাদের মাঝে উঁকি দেয় সুন্দরী, কাঁকড়া, কেওড়া, বাইন এবং আরো কত কি বিচিত্র গাছ। কোথাও কোথাও হুঁদো লতার দুর্ভেদ্য জঙ্গল, আবার কোথাও ঘন হেতাল ঝোপের দুর্ভেদ্য দেওয়াল। বাঘের নিরাপদ আবাসস্থল। নদী থেকে বেরিয়ে আসা অসংখ্য ছোট বড় খাল এই মৌজাকে যেন জালের মতো ছেঁকে রেখেছে। 24 ঘন্টায় 2 বার জোয়ার, 2 বার ভাটা। জোয়ারকে আমরা সুন্দরবনের মানুষেরা বলি গোন লেগেছে। মনে হয় এ যেন অরণ্যের এক অলঙ্ঘনীয় নিয়ম। জোয়ারের সময় খালগুলো জলে কানায় কানায় পূর্ণ, যেন উপচে পড়বে। পাড় ডুবে যায় আর বনের ভেতর হাঁটু পর্যন্ত জল থই থই করে। ভাটার টানে সেই জল সরে গেলে খালের বুকে জেগে ওঠে অসংখ্য ছোট বড় নোনা পানির মাছ। সুন্দরবনের সকল নদী ও খালের জলই নোনা, যেন নোনা এক জগৎ। 18 বেকি মৌজার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এমন অনেক খাল যেগুলো নদীতে গিয়ে মিশেছে, অথবা নদী থেকে বেরিয়ে এসে অরণ্যের গহীনে হারিয়েছে। এসব খালের ধারে ও নদীর কিনারে দেখা মেলে সুন্দরবনের বিখ্যাত গোলপাতা গাছের। গোলপাতার পাতা দেখতে নারকেল পাতার মতোই, তবে গাছে কোনো কাণ্ড নেই, গোড়া থেকেই পাতা বের হয়। এই পাতা দিয়ে ঘরের ছাউনি, বেড়া এবং নৌকার ছই তৈরি হয়। খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী এবং নোয়াখালীর নিম্নবিত্ত মানুষের ঘরবাড়ি প্রায়শই এই গোলপাতা দিয়েই তৈরি হয়। এমনকি অনেক অবস্থাপন্ন পরিবারের ঘরের ছাউনিও গোলপাতার, যা একবার দিলে 7-8 বছর অনায়াসেই চলে যায়। সুন্দরবনের নদী খালের ধারে যারা এই গোলপাতা কাটে, কাঠ বা লাকড়ি সংগ্রহ করে, তাদের নাম বাওয়ালি। তারা নেহাতি দরিদ্র শ্রমিক, পেটের তাগিদে এই দুর্গম বনে কাজ করে কোনো রকমে নিজেদের সংসার চালায়। সালটা ছিল 1966। একদিন সকাল 7টা-8টার দিকে 6 জন বাওয়ালি 2টি ডিঙি নৌকো করে 18 বেকিতে গোলপাতা কাটতে বের হলো। খালের ধারে বিস্তৃত গোল গাছের কাছে তারা নৌকো ভিড়িয়ে আধা কাদা আধা মাটির উপর নেমে কাজে লেগে পড়ল। সবাই কাছাকাছি ছিল। একজন বাওয়ালি 2টি ডগা কেটে মাটিতে রেখে তৃতীয়টির গোড়ায় কোপ বসাতেই হঠাৎ বাম দিক থেকে ভেসে এলো এক হাড় হিম করা হুঙ্কার। এক লহমায় বাঘটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ঘাড় কামড়ে ধরে ঠিক যেভাবে বিড়াল ইঁদুর ধরে, তেমন ভাবেই বাওয়ালিটিকে টেনে হিঁচড়ে নিয়ে গেল পিছনের জঙ্গলে। বাঘের সেই জান্তব হুঙ্কার, প্রাগৈতিহাসিক গগন বিদারী সেই গর্জন শুনেই 5 জন বাওয়ালির আত্মারাম খাঁচা ছাড়া। 2 জন ভয় আতঙ্কে গোলগাছের উপর হুমড়ি খেয়ে পড়ে জ্ঞান হারালো। কিছুক্ষণ পর যখন তাদের জ্ঞান ফিরল, 5 জনই ছুটে গেল সেই হতভাগ্য সঙ্গীর কাছে, যেখানে সে পাতা কাটছিল। তাদের চোখের সামনেই বাঘ সঙ্গীটিকে টেনে নিয়ে গিয়েছে, অথচ তাদের অসহায় মন যেন মানতেই চাইছে না। তার ব্যবহৃত দাটি গোলগাছের গোড়ায় পড়ে আছে। টাটকা রক্ত ছিটকে গাছের পাতায়
কাদায় লেগে আছে আর গোলপাতার ধার বেয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। সংখ্যায় 5 জন, তাই কিছুটা হলেও ভরসা পেল। আর সময়টা তখন সকাল থাকায় বাওয়ালিরা একেবারে মরিয়া হয়ে উঠল। দা, কাঠ আর লাঠি হাতে চিৎকার করতে করতে তারা সঙ্গীকে উদ্ধারের জন্য এগিয়ে গেল। ভেজা মাটিতে বাঘের থাবার ছাপ আর টাটকা রক্তের দাগ অনুসরণ করে তারা পথ খুঁজতে লাগল। হাত 20 এগোতেই তারা সঙ্গীর নীল রঙের লুঙ্গি দেখতে পেল, যা এক কোণে গাছের ডালে আটকে ছিঁড়ে রয়েছে। একজন লুঙ্গির সেই ছেঁড়া টুকরোটি হাতে তুলে নিল। 5 জনে আবার এগিয়ে যেতে থাকে। আরো আনুমানিক 200 হাত জঙ্গলের ভেতর গিয়ে তারা লাশ খুঁজে পায়। বাওয়ালির উলঙ্গ দেহটা কুঁচকোনো, মাথাটা একদিকে কাত হয়ে পড়ে আছে। পিঠ আর বাম হাতে বাঘের থাবার গভীর ক্ষত, সেখান থেকে মাংস আলগা হয়ে গিয়েছে। ঘাড় ও গলা মারাত্মক দাঁতের কামড়ে এফোড় ওফোড়, তখনও সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বাওয়ালিরা হইচই আর চিৎকার করতে করতে লাশটি নৌকায় তুলে আনে। 18 বিঘির মানুষ খেকো বাঘ তার প্রথম শিকার খেতে না পারলেও দ্বিতীয়টিকে সাবাড় করে ফেলেছিল। সেই দিনই রাতে এই ঘটনাস্থল থেকে মাত্র 1 মাইল দূরে ফুলখালির খালের ওপর গোলপাতা বোঝাই নৌকায় 4 জন বাওয়ালি ঘুমিয়েছিল। সুন্দরবনে এটা খুবই সাধারণ দৃশ্য এবং বহুল প্রচলিত রীতি। দিনের আলো ফোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাওয়ালিরা বনে কাঠ, লাকড়ি বা গোল পাতা কাটে। রাত হলে কাঠুরে বাওয়ালিরা নদীর কিনারায় মাটি থেকে 7-8 হাত উঁচুতে তৈরি টোং বা অস্থায়ী ছোট্ট ঘরে গিয়ে ঘুমোয়। কিন্তু পাতা কাটা বাওয়ালিরা পার থেকে 15-20 হাত দূরে নৌকো গেড়ে সেখানেই রাত্রি যাপন করে। জোয়ারের সময় অনেকে খালেও থাকে। ভাটার সময় খালে জল কমে গেলে তারা নৌকো নদীতে নিয়ে যায় এবং তখন কিনারা থেকে 15-20 কি 30 হাত দূরে নৌকো নোঙর করে সেখানেই রাত কাটায়। নৌকা বড় হলে মজবুত ছইয়ের তলায় তারা নিরাপদে ঘুমোয়। কিন্তু মাঝারি নৌকায় শুধু সাধারণ একটা ছইই তাদের রাতের সম্বল। ফুলখালির খালটি বেশ বড়, কমপক্ষে 40 হাত প্রশস্ত। এই 4 জন বাওয়ালি মাঝারি আকারের নৌকায় ছিল। সামান্য ছইয়ের তলায় সবার জায়গা হয়নি। নৌকার বাকি অংশ গোলপাতা বোঝাই। নৌকার উপর ভাগ সমান থাকায় সেখানেও বিছানা পাতা হয়েছিল। রাতের খাওয়া দাওয়া হুঁকা টানার পর তারা শুয়ে পড়ে। 2 জনের পুরো শরীর ছইয়ের ভেতরে থাকলেও পা বাইরে বেরিয়েছিল। সকালবেলা মাত্র 1 মাইল দূরে যে একজন গোলপাতা কাটা বাওয়ালিকে বাঘে খেয়েছে তা এই 4 জন শুনেছিল, যদিও লাশ দেখতে যায়নি। তা সত্ত্বেও 8 মাইল দূরের নদীতে না গিয়ে খালেই ঘুমানোর সিদ্ধান্ত তারা যে নিয়েছিল তা ছিল এক হঠকারী সিদ্ধান্ত এবং চরম বোকামি। তবে সুন্দরবনে এমন বোকামি বিরল নয়। আগের দিন যেখানে বাঘ মানুষে ধরে নিয়ে গিয়েছে, পরদিন সেই একই জায়গার আশেপাশেই বাওয়ালিদের কাজ করতে দেখা যায়। এদের নৌকো পুরোপুরি বোঝাই হয়নি, আরো 5-7 মন খালি ছিল। তাই তারা ভেবেছিল পরদিন সকালে আরো একটু পাতা কেটে নৌকো বোঝাই করে তবেই ছাড়বে। তাদের জলের হিসাবও মোটামুটি ঠিকঠাক ছিল। রাতের ঘুমের সময় খালে তখনও জোয়ারের জল ছিল। ভাটার টানে জল কমতে শুরু করলেও ভোর রাতের আগে ভাটা শেষ হবে না। তখন তারা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে। ফুলখালির খালে ভাটার সময়ও কিছু জল থাকে, তাই মাঝ খালে নৌকো রাখা সম্ভব। কিন্তু 18 বেকির মানুষ খেকো ছিল সুন্দরবনের ইতিহাসে এক বিভীষিকার নাম। সম্পূর্ণ অভাবনীয় উপায়ে সে একজন হতভাগা মানুষকে তার শিকার বানায়। রাত আন্দাজ 12টার কাছাকাছি সময় বাঘ নিঃশব্দে সন্তর্পণে
সাঁতরে কিনারা থেকে দূরের নৌকোয় গিয়ে ওঠে। বাঘের ভারে নৌকোর একদিক কাত হয়ে প্রায় ডুবে যাওয়ার উপক্রম। সেই মুহূর্তে ডিঙিতে আধা শরীর তুলে ছইয়ের বাইরে শুয়ে থাকা যে বাওয়ালির ঘাড় মোড়কে কামড়ে ধরে, সে কেবল ক্যাক করে একটা মরণ আর্তনাদ করার সুযোগ পেয়েছিল। তিনজন বাওয়ালির ভয়ার্ত বাঘ বাঘ যা যা চিৎকারে বিন্দুমাত্র বিচলিত না হয়ে লোকটিকে অনায়াসেই মুখে তুলে সেই বিশাল বাঘ চোখের পলকে খাল পার হয়ে ঘন অরণ্যের ভিতরে অদৃশ্য হয়ে যায়। ভয়াবহ স্তব্ধতার মধ্যে তিন বাওয়ালির বাকি রাত কাটে যেন এক অনন্ত বিভীষিকার প্রহর। ভোরের আলো ফুটলে তারা নৌকো খুলে গিয়ে আরো 10-12 জন বাওয়ালি ভাইকে ডেকে আনে। সকলে মিলে দা, কাঠ, কুড়াল নিয়ে হইচই করতে করতে জঙ্গলে ঢোকে। বাঘের পায়ের ছাপ অনুসরণ করে প্রায় সিকি মাইল ভেতরে গিয়ে একটা আঁটো সাঁটো জায়গায় তারা সেই হতভাগ্য বাওয়ালির লাশ খুঁজে পায়। রাতের অন্ধকারেই বাঘ বাওয়ালির পেট, নাড়িভুঁড়ি, কোমর ও উরু সব সাবার করে ফেলেছে। সেই আধখাওয়া লাশ উদ্ধার করে তারা বন বিভাগের অস্থায়ী অফিসে এই মৃত্যুর খবর নথিভুক্ত করে এবং তারপর জানাজা পড়ে নদীর চরেই দাফন করে। এই ঘটনার পরে 3 দিন পর্যন্ত বাঘ যদিও আর কাউকেই আক্রমণ করেনি, তবুও সমস্ত 18 বেকি এলাকায় ত্রাস আর ভয়ের এক শীতল স্রোত বয়ে যায়। বন বিভাগের কর্মকর্তাগণ মানুষ খেকো বাঘ সম্বন্ধে সজাগ হয়ে ওঠেন। অনতিবিলম্বে বন দপ্তরের কয়েকজন শিকারী বন্দুক ও রাইফেল নিয়ে অভিযানে নেমে পড়েন। কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞ শিকারী আছেন, অন্যান্য বন কর্মচারীদের মধ্যেও কেউ কেউ আছেন যারা শিকার করতে জানেন, যদিও তারা ঠিক পেশাদার শিকারী নন। কোন স্থানে মানুষ খেকো বাঘের উপদ্রব হলে সঙ্গে সঙ্গে এই শিকারীগণ সেখানে গিয়ে বাঘের মোকাবিলা করতে চেষ্টা করেন এবং বাওয়ালিরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেরকম নিরাপত্তার বন্দোবস্ত করেন। যখন এই ব্যবস্থা যথেষ্ট কার্যকরী না হয় তখন বন বিভাগ থেকে মানুষ খেকো বাঘের জন্য পুরস্কার ঘোষণা করা হয় এবং পেশাদারী শিকারীদের জরুরি বার্তা পাঠানো হয়। বাঘের সন্ধানে শুরু হয় চিরুনি অভিযান। ঠিক 3 দিন পরে বাঘ আরেকজন বাওয়ালিকে টার্গেট করে। ফুলখালি থেকে কাঁচিকাটা খালের দূরত্ব 8 মাইলের বেশি নয়। 2টি ডিঙি নৌকো করে 6 জন বাওয়ালি গোলপাতা গাড়ছিল সেই খালে। ফুলখালিতে বাওয়ালিকে বাঘে খাওয়ার পর থেকে 18 বেকির আর সব বাওয়ালি যথাসম্ভব সাবধানতার সঙ্গে পাতা কাটতে থাকে। দল থেকে দূরে একা না থেকে পরস্পর কাছাকাছি থাকলে বাঘের আক্রমণের সম্ভাবনা কমে যায়। এই বাওয়ালিরাও খুব সতর্কতার সঙ্গেই কাজ করছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বিঘ্নে পাতা কেটে নদীতে ডুব দিয়ে গোসল সেরে বাওয়ালিরা নৌকোয় বসে দুপুরের আহার সারে। তারপর খানিক বিশ্রাম, তারপর হুঁকো টেনে আবার গিয়ে পাতা কাটায় মন দেয়। কেউই একজন আরেকজনের থেকে 5-7 হাতের বেশি দূরে ছিল না। হঠাৎ হুঁ করে একটা ভয়ঙ্কর গর্জনের সঙ্গে বাঘ আড়াল থেকে একজন বাওয়ালির ঘাড়ে লাফিয়ে পড়ে। আক্রমণের আকস্মিকতায় আর বাঘের বিশাল দেহের ভারে বাওয়ালি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। বাঘ শিকারকে আঁকড়ে ধরে যখন আবার উঠে দাঁড়ালো তখন তার থাবা ও দাঁতের কামড়ে বাওয়ালির দেহ ক্ষতবিক্ষত। তার বাঁচার আর কোনো সম্ভাবনাই ছিল না। এই কাহিনী যিনি পড়বেন তিনি সঙ্গী বাওয়ালিদের প্রশংসা না করে পারবেন না। হয়তো কিছুটা মানসিক প্রস্তুতি তাদের ছিল, হয়তোবা একেবারে গায়ের কাছেই ঘটনাটি ঘটায় তারা মহা সাহসের সঙ্গে এক অভাবনীয় কাজ করে ফেলে। 5 জন বাওয়ালি একযোগে বনের কাটা ডাল, লাঠি, দা যার হাতে যা ছিল তাই দিয়ে বাঘকে আঘাত করতে থাকে আর তারও স্বরে চিৎকার জুড়ে দেয়। বাঘ এমন অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। অপ্রস্তুত বাঘ শিকার ছেড়ে সেই মুহূর্তেই জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়।
হতভাগ্য বাওয়ালির নিথর দেহ সেখানেই পড়ে থাকে। ঘাড় ও মাথা থেকে তখন রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ঘাড়ে মাথায় একটি মাত্র কামড় দিয়ে ধরেছিল বাঘ, তাতেই লোকটার মাথা চ্যাপ্টা হয়ে গিয়েছে। বাওয়ালিরা ধরাধরি করে লোকটিকে কাছের কাশিমারি গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করে। কয়েকদিন পরেই এই বাওয়ালি দলটি আবার গোলপাতা কাটতে এলে আমি গিয়ে তাদের সঙ্গে দেখা করি এবং ঘটনা বিস্তারিত জানতে চাই। তখন সেই দলের একজন আমাকে বলে, বাবু, বিশাল বড় বাঘ। উহ, আমার মাথার ওপর দিয়ে এক লাফে গিয়ে ধরলো ওকে। কি রে বল? আরেকজন বলে, এই লাঠি দেখছেন, এই লাঠি দিয়ে মেরেই ওকে তাইড়েছি। বর্ণনা দুটি যত রোমাঞ্চকর তার চেয়ে অনেক বেশি দুঃসাহসিক। চোখের সামনে সঙ্গীকে বাঘে ধরে নিয়ে যাচ্ছে, আর তাকে বাঁচানোর জন্য মহাশক্তিধর ও হিংস্র জন্তুটিকে লাঠির বাড়ি দিয়ে তাড়ানোর চেষ্টা করতে যে কি পরিমাণ সাহসের দরকার হতে পারে তা সার্কাসের বা চিড়িয়াখানার পোষা বাঘ দেখলে ধারণা করা যাবে না। অন্তহীন জনমানবহীন গভীর অরণ্যে এমনকি দূরেও একটা বাঘ দেখলে মনে আতঙ্কের কাঁটা বেঁধে। আর বিশাল আকারের মানুষ খেকো বাঘের মুখের সামনে অসহায় মানুষের পক্ষে নিজের জীবনকে তুচ্ছ করে সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করতে যে অভাবনীয় অতিমানবীয় বীরত্বের দরকার হয় তা কেবল ভুক্তভোগীই জানে। একটি মাত্র থাবায় তারও মৃত্যু হতে পারে, আর থাবা মারতে বাঘের 1 সেকেন্ডও সময় লাগে না। সুন্দরবনের দরিদ্র অশিক্ষিত বাওয়ালিদের মধ্যে মনুষ্যত্বের এই যে নজির, এর কোনো তুলনা নেই। পরপর কয়েকজন বাওয়ালি বাঘের শিকার হওয়ায় সমস্ত বন বিভাগে এক মহাশঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। বনের কর্মকর্তা ও বনরক্ষীদের মধ্যে যারা শিকারী ছিলেন তারা ইতিমধ্যেই বোট ও নৌকো নিয়ে 18 বিকিতে বাঘের অনুসন্ধানে হন্যে হয়ে ঘুরছিলেন। কেউ যদিও এই বাঘকে একটি গুলি করার সুযোগও পাননি, তবু তারা সকাল সন্ধ্যা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় সুন্দরবনের পেশাদারী শিকারী পরিবারগুলোর কাছে এই বাঘ শিকারের জন্য জরুরি বার্তা পাঠানো হয়। আমি কাল বিলম্ব না করে রওনা হয়ে যাই এবং 18 বিকির অস্থায়ী বন অফিসে গিয়ে অন্যান্য শিকারীদের সঙ্গে যোগ দিই। বন বিভাগ থেকে শিকারীদের সকল রকম সুযোগ সুবিধা দেওয়া হলো। আমাকে সাওয়ার করা হলো একটি বোটে এবং সঙ্গে দেওয়া হলো একটি ডিঙি নৌকো এবং কয়েকজন বন প্রহরী এবং বন মাঝিকে সাহায্যের জন্য। বড় বোট নদীতে নোঙর করে রেখে ডিঙি করে সকাল সন্ধ্যা এক খাল থেকে আরেক খালে পাড়ে উঠে কিনারায় এবং যেখানে যতদূর সম্ভব বনের ভেতরে গিয়ে আমি বাঘের খোঁজ করতে লাগলাম। সুন্দরবনে এভাবে ছাড়া খোঁজা বা চলাচলের আর কোনো উপায় নেই। বিশাল বনের কোনোখানে রাস্তাঘাট বলে কিছু নেই, কোনো রাস্তার চিহ্নও নেই। একটানা বনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা মাত্র উপায় নৌকা। আমি সকলের সঙ্গে মিলে মিশে তন্ন তন্ন করে মানুষ খেকো বাঘের সন্ধান করতে লাগলাম। এর মধ্যে 18 বিকি এলাকায় কর্মরত সকল বাওয়ালি ও জেলেকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনোখানে বাঘে কাউকে নিয়ে গেলে বা আক্রমণ করলে, এমনকি বাঘ দেখলেও যেন অস্থায়ী বন অফিসে কোনো না কোনো বোটে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। তারপর কয়েকদিন ধরে চলল আমাদের সবার প্রাণান্তকর চেষ্টা আর অনুসন্ধান। সেই সব চেষ্টাই ব্যর্থ হল। কোনোখানে একবারও বাঘের দেখা পেলাম না। নৈরাশ্যের ঘন অন্ধকারে হঠাৎ একদিন অত্যন্ত দুঃখজনক আরও একটি মৃত্যু সংবাদ এলো 18 বিকি মৌজা থেকেই। পাড় আঁটুনির খালে এক হিন্দু জেলে তার ছেলেকে নিয়ে মাছ ধরছিল। এই বৃদ্ধ সারা জীবন মাছ ধরেছে সুন্দরবনের খালে আর নদীতে। ছেলেকে যে সঙ্গে নিয়েছে তাও আজ অনেক বছর। বাঘ সে হয়তো দেখেছে বহুবার, চোখের সামনে দিয়ে নদী পার হয়ে যেতেও হয়তো দেখেছে বহুবার, কিন্তু
মানুষ খেকো বাঘের নজরে পড়তে হয়নি কোনোদিন। আর যেবার নজরে পড়ল সেবারই তার ইহলীলা সাঙ্গ হল। আগের দিন সন্ধ্যায় বাপ ছেলে পাড় আঁটুনির ভরা খালে জাল পেতে রেখে গিয়েছিল। সেদিন সকালে ভাটার টান নেমে গেলে তখন ঝিঝিরা জলে আটকে থাকা মাছ ধরতে আসে তারা। এই জেলেরা 2 দিন 3 দিন 4, 5 এমনকি 7 দিন পর্যন্ত নৌকায় থাকে। ডিঙিতে খায়, ডিঙিতেই রাত কাটায়। মাছ ধরে ধরে নৌকোর 2 পাশে বাঁধা চাইয়ের মধ্যে জিয়ে রাখে। সেগুলো ভরে গেলে তখন নিয়ে গিয়ে বিক্রি করে। একটানা কয়েক ঘন্টা খালের কাদাতে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে বাপ আর ছেলে মাছ ধরল। বড় ছোট নানান রকম লোনা পানির মাছ। বেলা দুপুর গড়িয়ে গেলে তখন রান্নার ব্যবস্থা করতে হয়। বুড়ো বাপ কিনারায় উঠল শুকনো কাঠ সংগ্রহ করতে। বৃদ্ধ পাড়ে উঠে শুকনো ডাল কেটে আনতে গেল, আর ছেলে মাছ ধরায় ব্যস্ত থাকল। হঠাৎ ছেলেটা একটা হুম করে গর্জন ছুটল, তারপর একটা গোঙানির শব্দ। কাঠ কাটার আওয়াজ থেমে গেল। হতভম্ব ছেলে বাবা বাবা বলে চিৎকার করতে করতে দ্রুত পাড়ে উঠে এলো, কিন্তু বুড়ো বাবার কাছ থেকে আর কোনো সাড়া মিলল না। সে পাগলের মতো বনের ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ মাত্র কয়েক হাত সামনেই বাঘের গভীর ডাক শুনে তার সম্বিত ফিরে এলো। সে এক দৌড়ে ডিঙিতে ফিরে দ্রুত গিয়ে কয়েকজন বাওয়ালিকে জোগাড় করে আনল। সুন্দরবনের এ আরেক আশ্চর্য সহমর্মিতা। কারো বাবাকে, ভাইকে কিংবা সঙ্গীকে বাঘে তুলে নিয়ে গেছে শুনলে কাছে ধারের আর সবাই সেখানে ছুটে আসে। বিপদ তুচ্ছ করে তারা যতদূর সাধ্য সাহায্য করে। সকলে মিলে হইচই করতে করতে বাঘের পায়ের চিহ্ন আর রক্তের দাগ অনুসরণ করে বনের ভেতরে এগোতে থাকলো। কিছু দূর যেতেই জেলের পরনের কাপড় পাওয়া গেল। বাপের রক্ত মাখা কাপড় আর দা হাতে নিয়ে ছেলে পাগলের মতো ছুটল। সেই উদ্ভ্রান্ত মুহূর্তে তার যেন বিশ্বাস ছিল যে তাড়াতাড়ি যেতে পারলে বাবাকে সে জীবিত অবস্থাতেই উদ্ধার করে আনতে পারবে। কিন্তু বেলা ইতিমধ্যেই 5টা, 5:30 হয়ে যাওয়ায় বাওয়ালিরা বাধ্য হয়ে অনুসন্ধান স্থগিত করে এবং ছেলেকে জোর করে ধরে নৌকায় ফিরিয়ে নিয়ে আসে। বনে অন্ধকার দ্রুত ঘনিয়ে আসছিল, তাই আর অগ্রসর হওয়া তাদের পক্ষে মোটেই নিরাপদ ছিল না। এই হতভাগ্য জেলের দেহের অবশিষ্ট অংশ আর উদ্ধার করা সম্ভব হয়নি। 18 বেকি মৌজা সীমানার মধ্যেই এই বাঘ একের পর এক অসহায় জেলে ও বাওয়ালিকে শিকার করতে থাকে। সমস্ত এলাকায় মারাত্মক ত্রাসের সৃষ্টি হয়ে যায়। বহু খালে বাওয়ালিরা প্রাণ ভয় লাকড়ি ও পাতা কাটা বন্ধ করে দেয়। জেলেরাও মাছ ধরা বন্ধ করে দেয়, যদিও এটাই তাদের রুজি রোজগারের একমাত্র উপায়। কয়েকজন বন কর্মকর্তা, অন্যান্য শিকারী ও আমি বহু চেষ্টা করেও তখনও পর্যন্ত একবারও এই মানুষ খেকো বাঘের দেখা পাইনি। আমি কেবল পায়ের ছাপের দাগ পেয়েছিলাম। কয়েকদিনের বাসি চিহ্ন হলেও বুঝতে পেরেছিলাম যে সেটা বিশাল এবং অস্বাভাবিক বড় এক বাঘের পায়ের ছাপ। তত বড় থাবার ছাপ আমি আগে আর কোনোদিন দেখিনি। এরই মধ্যে একটি জার্মান টেলিভিশন দল সুন্দরবনে আসে ছবি তুলতে। সামগ্রিকভাবে পৃথিবী বিখ্যাত সুন্দরবনের এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের চলচ্চিত্র তুলে নিয়ে যাবেন তারা। রাজা, রাষ্ট্রপ্রধান, কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব বা বিদেশি অতিথিরা সুন্দরবনে এলে বন দপ্তর থেকে সাধারণত আমাকেই তাদের গাইড নিযুক্ত করা হয়। জার্মান দলের গাইড হিসেবেও আমাকেই নিযুক্ত করা হলো। জরুরি তলব এলো খুলনা শহরে যাওয়ার জন্য। যে বাঘের মাত্র কয়েকটি ভয়াবহতার বর্ণনা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি,
যে বাঘ কয়েক সপ্তাহ ধরে আমাদের সকল শিকারীর আপ্রাণ চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে এক বর্ণনাতীত ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তাকে জীবিত অবস্থায় ফেলে রেখে খুলনা শহরে যাওয়ার কথা আমি চিন্তাও করতে পারিনি। কিন্তু নিতান্ত বাধ্য হয়েই আমাকে 18 বিকি ছেড়ে যেতে হলো। এই জার্মান টেলিভিশন দলের কয়েকজন ছিলেন পোড় খাওয়া শিকারী, একজন মহিলাও ছিলেন দলে। শিকারে তার আগ্রহ কিছু কম ছিল না, কিন্তু দুনিয়ার অন্যান্য জায়গায় গহীন অরণ্যে সাধারণ বাঘ শিকার করলেও সুন্দরবনে মানুষ খেকো রয়্যাল বেঙ্গল শিকারের পূর্ব অভিজ্ঞতা তাদের কারোর ছিল না। 18 বিকিতে এক মানুষ খেকোর উপর্যুপরি আক্রমণে সেই এলাকায় জেলে বাওয়ালিদের সকল কাজকর্ম বন্ধ হওয়ার জোগাড় হয়েছে শুনে তারা সেখানেই যাবেন বলে জেদ ধরলেন। টেলিভিশন ডকুমেন্টারির ছবি তুলতে এসেছেন, দুঃসাহস যতটা আছে এখানকার ভয়াবহতার ধারণা ততটা নেই। তাদের 18 বিকিতে নিয়ে যাওয়া আমার পক্ষে উচিত ছিল না, কিন্তু হতভাগ্য জেলে বাওয়ালিদেরকে ধূর্ত মানুষ খেকোর শিকারে পরিণত করে রেখে বনের অন্য কোণে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় গেলেও আমি বোধহয় মনে শান্তি পেতাম না। মনের একদিকের দুর্বল ইচ্ছার উপরে আরেক দিকের সবল ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হল, এবং সম্ভাব্য সকল বিপদের কথা সবিস্তারে উল্লেখ করার পরেও জার্মান দলকে শেষ পর্যন্ত আমি 18 বিকিতে নিয়ে গেলাম। এই সময়ের মধ্যে বাঘ আরো অনেক মানুষকে ভক্ষণ করে তার খিদে মিটিয়েছে। বাওয়ালি জেলেরা প্রতিদিন বন ছেড়ে পালাচ্ছে। বন অফিসের কর্মকর্তা এবং পেশাদার শিকারীগণ আপ্রাণ চেষ্টা করেও কেউ এই মানুষ খেকোটিকে একটি গুলি করার সুযোগও পাননি। যদিও তারা বাঘের পায়ের চিহ্ন দেখে তন্ন তন্ন করে সন্ধান করেছেন, রাত জেগেছেন এবং অনেক বিপদেরও ঝুঁকি নিয়েছেন। সব বাঘ মানুষ খেকো বাঘ হয় না। যেটা হয় সেটা সাধারণত বুড়ো হয়ে গেলে হয়, যখন আর ক্ষিপ্র গতির হরিণ শিকার করতে পারে না, বুনো শুয়োর ধরতে পারে না, তখনই বাঘ সহজে কাবু করা যায় এমন মানুষের দিকে হাত বাড়ায়, কারণ মানুষ সহজেই কাবু করা যায় এমন প্রাণী। আর একবার মানুষ খেকো হয়ে গেলে তখন বাঘ কেবল মানুষের ঘ্রাণই খোঁজে, অন্য কোনো প্রাণীর দিকে ফিরেও তাকায় না। 18 বিকির মানুষ খেকো বাঘ 20 জন জেলে ও বাওয়ালিকে মেরে এক আতঙ্কজনক রেকর্ড করে ফেলেছে, এবং তাও মাত্র মাস 1.5-2 সময়ের মধ্যে। সুন্দরবনের ইতিহাসে সেরকম ব্যাপক ভীতি আর অচল অবস্থা আর কখনো সৃষ্টি হয়নি। জার্মান টেলিভিশন দলকে নিয়ে 18 বিকিতে পৌঁছেই আমরা যে জোড়া ঘটনার খবর পেলাম তার বর্ণনা না করে পারছি না। একজন হিন্দু নমশূত্র সবার কাছে গুনিন বলে পরিচিত ছিলেন। গুনিন এই জন্য যে তিনি বনের হিংস্র জীবজন্তু বশ করার মন্ত্র জানতেন। অনেক বাওয়ালি ও জেলে তাকে সঙ্গে নিয়ে বা তার কাছ থেকে মন্ত্রপুত লাল কাপড়ের টুকরো নিয়ে বনে কাজ করতে যেত, এবং কাজের স্থানে সেই মন্ত্রপুত কাপড়টিকে নিশানার মতো করে গেড়ে রাখত। এতদিন পর্যন্ত কোনোদিন তার মন্ত্রের কার্যকারিতা বিফলে যায়নি বলে এই গুনিন বাওয়ালি এবং জেলেদের কাছে বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। এই গুনিনের বিশ্বাস ছিল যে তিনি একবার মন্ত্র পড়ে দিলে তাতে বনের দেবী বনবিবি বশীভূত হন। বাঘের সাধ্য থাকে না যে আর তার ত্রিসীমানায় আসে। বনের বিশালত্ব, ঘুটঘুটে অন্ধকার পরিবেশ, জনমানবহীনতা, হিংস্র মানুষ খেকো বাঘ, অজগর, কুমির ও হাঙরের জালের মতো ছড়ানো ছিটানো উপস্থিতির জন্য মানুষের মনে যে হাড় হিম করা অসহায় বোধ জাগে, গুনিনদের অলৌকিক ক্ষমতা বলে সেখানে স্বভাবতই কিছুটা নিরাপত্তা বোধ তৈরি হয় এবং মানুষকে বনে কাজ করার, লড়াই করার শক্তি যোগায়। কিন্তু এই খ্যাতনামা গুনিনের মন্ত্রশক্তি শেষ পর্যন্ত তার নিজের জীবনেই অসার বলে প্রমাণিত হল, আর তাও
এই ভয়াল অরণ্য 18 বিকিতে। গুনিনরা বাওয়ালিদের সঙ্গে লাকড়ি, গোলপাতা কাটার জায়গাতে যান। এই গুনিনও এক বাওয়ালি দলের সাথে যেতে চাইলেন, কিন্তু বন অফিস এবার তাকে অনুমতিপত্র দিতে অস্বীকার করে। কর্মকর্তা গুনিনকে দোলন পীরের খাল ছাড়া অন্য কোনো খালের অনুমতিপত্র নিতে বললেন, কারণ গত 1.5 মাসের মধ্যে দোলন পীরে অনেক বেশি মানুষ মারা পড়েছে। কিন্তু গুনিন নাছোড়বান্দা দোলন পীরেরই অনুমতিপত্র চান। সেখানে গোলপাতা বেশি এবং মন্ত্র দিয়ে তিনি এলাকা নিজের আয়ত্তে নিয়ে নেবেন। বাঘের আর কোনো সাধ্য থাকবে না তার মন্ত্র ভেদ করে। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বন কর্মকর্তা সেই বাওয়ালি দলকে 5টি নৌকা দিয়ে পাতা কাটার অনুমতিপত্র দেন। 4 ডিঙি এবং একটি বড়, মোট 5 নৌকায় 15 জন বাওয়ালি রাত্রিবেলা দোলন পীরের খালে গিয়ে নৌকা নোঙর করে। রাত্রি গুনিন মন্ত্র দিয়ে সেই এলাকা বশ করে ফেলেন এবং সকাল 7টার সময় বাওয়ালিরা খালের পাড় থেকে পাতা কাটতে শুরু করে। দুপুর পর্যন্ত নির্বিঘ্নে কাজ করে তারা বড় নৌকাতে এসে দুপুরের আহার সারে। পান তামাক খেয়ে পড়ন্ত বেলায় আবার কাজে লাগে এবং সন্ধ্যা পর্যন্ত প্রচুর পাতা কাটে। গোলপাতা সেখানে সত্যিই প্রচুর ছিল। রাত্রে মন্ত্রের ওপরে পূর্ণ আস্থাশীল 15 জন লোকই বড় নৌকায় নিশ্চিন্তে ঘুমোয়। সকালে কারো মনেই আর তেমন কোনো ভয় ডর নেই। সেদিন তারা আরো কিছুটা উজানে পাতা কাটতে যাবে। সবার আগে গুনিনের নৌকা, বৈঠা হাতে কলুই, পিছনে 2 জন বাওয়ালি এবং মাঝখানে তিনি বসা। তখন ভাটার সময়, তাই কিছু দূর যেতেই নৌকা খালে আটকে যায়। পিছনের বাওয়ালি একটা বিড়ি ধরায়, 3 জনে মিলে তাতে শুক টান দেবে। এমন সময় হঠাৎ পাড় থেকে বাঘ এক লাফে গুনিনকে ধরে। আক্রমণের আকস্মিকতায় নৌকা কাত হয়ে যায় আর বাঘ মুহূর্তেই শিকার সহ খালের জলে গিয়ে পড়ে। মৃত্যুরূপ মহাবিপদ যখন একেবারে সামনে এসে পড়ে, মানুষ তখন অনেক সময় অভাবনীয় রকমের সাহসী হয়ে ওঠে। পিছনের বাওয়ালি চিৎকার করতে করতে হাতের বৈঠা নিয়ে বাঘের মাথায় আঘাত করতে শুরু করে। মুহূর্তের মধ্যে বাঘ গুনিনকে ছেড়ে দিয়ে অনেকটা মানুষের মতোই পিছনের 2 পায়ে খাড়া হয়ে ওঠে এবং বাওয়ালির মাথা কামড়ে ধরে এক ঝটকায় পাড়ে উঠে নিমেষে অদৃশ্য হয়ে যায়। সমস্ত ঘটনাটি ঘটে গেল মাত্র মিনিট খানেকের মধ্যেই। হতভম্ব 14 জন বাওয়ালি গুনিনকে ধরাধরি করে নিয়ে 2 মাইল দূরে 18 বিকিতে ছোট বন অফিসে নিয়ে আসে। কিন্তু গুনিন পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। একটি কথাও তিনি বলতে পারেননি। জল থেকে নৌকায় তোলার পর অল্প কিছুক্ষণ কেবল তার মুখে অস্পষ্ট গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। খবর পেয়ে গুনিনের লাশ দেখে আর এক মুহূর্ত দেরি না করে কমপক্ষে 30 জন বাওয়ালিকে সঙ্গে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। বনের অফিসের আরো 6 জন সহকর্মীও রওনা হলেন আমার সঙ্গে। তাদের হাতে ছিল বন্দুক। আগেই বলেছি, সুন্দরবনে চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা। রাস্তাঘাট বলে কোথাও কিছু নেই। দুর্গম অরণ্যে কোথাও বাঘ মানুষকে ধরে নিয়ে গেলে তার খবর পেতে এবং তার ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে যে সময় অবধারিতভাবে পার হয়ে যায়, তারপরে প্রায়শই বাঘ আর সেখানে থাকে না। শিকার খেয়ে কেবল হাড়গোড়গুলো ফেলে রেখে যায়। সেদিন বাওয়ালিরা গুনিনের লাশ 18 বিকির ছোট অফিসে নিয়ে এসেছিল বেলা 2টোয়। আমার বিশ্বাস ছিল জোরে ডিঙি বেয়ে গেলে আমরা 1 ঘন্টার মধ্যেই দোলন পীরের খালের উজানে ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবো এবং সেই ভয়ঙ্কর মানুষ খেকোকে সামনাসামনি দেখার, এমনকি কপাল ভালো থাকলে হয়তো বা গুলি করারও সুযোগ পেয়ে যেতে পারি। ভাটা খাল বেয়েই আমাদের ডিঙিগুলো সেদিন তীব্র গতিতে ছুটল এবং বেলা আনুমানিক 3টের মধ্যেই
আমরা ঘটনাস্থানে গিয়ে পৌঁছলাম। নরম মাটিতে তখন বাঘের টাটকা থাবার ছাপ। দেখা মাত্র আমি চিনতে পারলাম যে সেই একই মানুষ খেকো বাঘ। উপস্থিত সকলেই এক বাক্যে বলল যে এত বড় থাবার ছাপ তারা জীবনে কোনোদিনও দেখেনি। গুনিনের নৌকার যে একমাত্র ভাগ্যবান বাওয়ালি বেঁচে ফিরে এসেছে, সে ভয় তখন এতটাই বিহ্বল যে বিশাল বড় বাঘ বাবু, বিশাল বড় বাঘ, এইটুকু ছাড়া আর কিছুই বর্ণনা করতে পারল না। সেরকম মনের অবস্থাই তখন তার ছিল না। আমরা ৩৫ জন মানুষ হাঁক ডাক হইচই করে বনের ভেতরে এগিয়ে চললাম। কাদার মধ্যে বাঘের পায়ের চিহ্ন স্পষ্ট, সেঁটে ছিল। মানুষ খেকো বাঘ সাধারণত বুক ফুলিয়ে রাজকীয় ভঙ্গিমায় হাঁটে। সাধারণ বাঘ তা করে না। এই বাঘও বাওয়ালিকে মুখে নিয়ে অতি দাপটের সঙ্গে থাবা গেঁথে হেঁটে গিয়েছে। ফলে নরম মাটিতে ও কাদাতে সেই স্পষ্ট থাবার ছাপ অনুসরণ করা আমাদের জন্য সহজ হল। তাছাড়া মাটিতে, গাছের পাতায় ও গুঁড়িতে যথেষ্ট তাজা রক্ত লেগেছিল। বাওয়ালির পায়ের আঙুল কোথাও কোথাও কাদাতে ছড়ে গিয়েছিল, সেই চিহ্ন স্পষ্ট। আমি রইলাম সকলের সামনে, আর যদি বা বাঘ কাউকে আক্রমণ করে তবে সম্পূর্ণ সম্ভাবনা পিছনের কাউকে টার্গেট করবে। সেই জন্যে সকলের পেছনে বন্দুক হাতে রইলেন বন অফিসের 2 জন শিকারী। গহীন অরণ্যের মধ্যে দিয়ে প্রায় সিকি মাইল যাওয়ার পরে আমরা বাওয়ালির লাশ খুঁজে পেলাম। নৌকো থেকে এখান পর্যন্ত বাঘ এক টানা হেঁটে এসেছে। পথে কোনোখানে থামেনি বা একবারের জন্য মুখের শিকার মাটিতে রাখেনি। এ থেকেও বাঘের প্রকাণ্ড শক্তি এবং আকারের একটা ধারণা পাওয়া গেল। অর্থাৎ একেবারে নিশ্চিন্তভাবে বোঝা গেল যে সেই একই মানুষ খেকো বাঘ। বাওয়ালির লাশ 2 পা ভাঁজ করা অবস্থায় পড়েছিল। কোমর ও পেট থেকে কয়েক খাবলায় 3-4 সের মতো মাংস সাবার করে ফেলেছে। মাথা কামড়ে ধরে যে তাকে টেনে এনেছে, তাতে মাথা একেবারে থেঁতলে গিয়েছে। চারপাশে ছোট ও মাঝারি গরান গাছ বেশি ছিল, তাই বন গভীর হওয়া সত্ত্বেও বসার বা মাচা বাঁধার কোনো সুবিধা হলো না। বেশ দূরে একটা কেওড়া গাছ ছিল, অনেক উঁচু এবং মাটি থেকে 13-14 হাত ওপরে গাছটা তেডালা ছিল। সেখানে বিনা মাচাতেও বসার সুবিধা ছিল। আমি সেখানেই বসে রাত্রিবেলা বাঘের জন্য অপেক্ষা করব বলে মনস্থির করলাম। বাঘ অবশ্যই বাওয়ালির দেহের বাকি অংশ খেতে আসবে। দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম ও অপেক্ষার পরে অবশেষে আজ সুযোগ পাওয়া গেল। কিন্তু দুঃখের বিষয়, বাজ সাধল ভিন্ন এবং অপ্রত্যাশিত এক সমস্যা। কোনো একজন শিকারী বা বাওয়ালি রাত্রেবেলা আমার সঙ্গে থাকতে রাজি হলো না। আর একজন কাউকে সঙ্গে না নিয়ে সম্পূর্ণ একা একা শিকার করতে বসা আমার বংশের নীতি বিরুদ্ধ। কোনো একজন মানুষকে সঙ্গী হিসেবে থাকতেই হবে। অনেক চেষ্টা করলাম, বাঘ মারা নিশ্চিত সম্ভাবনার কথা বুঝিয়ে বললাম, আমার বন্দুক, তাজা এলজি কার্তুজ দেখালাম, গাছের উঁচু ডালের সঙ্গে কোমর বেঁধে নিরাপদে বসে থাকার উপায় বাতলে দিলাম। কিন্তু সব চেষ্টাই বৃথা হলো। কিন্তু এই মানুষ খেকো অগুন্তি মানুষ মেরে যে মারাত্মক ভয়ের রাজত্ব কায়েম করে ফেলেছে, সে কারণেই কেউ, এমনকি বন বিভাগের একজন শিকারীও আমার সাথে থাকার ঝুঁকি নিতে রাজি হলো না। একেবারে বাধ্য হই সুন্দরবনের শ্রেষ্ঠ শিকারী বংশের একজন হয়েও এই ভয়াবহ মানুষ খেকো বাঘ মারার সুবর্ণ সুযোগ আমাকে ছেড়ে দিতে হলো। এর জন্য সকলের দোষারোপ আমি মাথা পেতে নিতে রাজি আছি। সুন্দরবন জনমানবহীন ও পথঘাটহীন সুবিশাল অরণ্য।
এখানকার শিকারের নীতি, কৌশল, রাজনীতি একেবারেই আলাদা। আর সেই জন্যই অন্তত একজন কাউকে সঙ্গী না নিয়ে বাঘ শিকার করার নিয়ম আমাদের বংশে নেই। বাধ্য হই সন্ধ্যার আগে বাওয়ালির লাশ নিয়ে আমরা 18 পেকি বন অফিসে ফিরে এলাম। জার্মান টেলিভিশন দল সুন্দরবনের অনেক ছবি তুলল। 18 পেকির যত গহীন দুর্গম জায়গা ছিল সব জায়গারই ছবি তুলল। হরিণ, বানর, সাপ, কুমির ও পাখির ছবি, আমার ছবিও তুলল। কিন্তু দুঃখের বিষয়, বাঘ দেখাতে পারলাম না। তাদের সাহসের প্রশংসা না করে পারা যায় না। এই এলাকায় একটিমাত্র মানুষ খেকো বাঘ মাত্র 1.5-2 মাসে অসংখ্য মানুষকে তার শিকারে পরিণত করেছে শুনে দলের শিকারী এই বাঘ মারার জন্য আন্তরিকভাবে আগ্রহী হয়ে ওঠেন। সকল বিপদ উপেক্ষা করে সম্ভাব্য কয়েকটি স্থানে তারা বাঘের মুখোমুখি হতেও চেষ্টা করেন। কিন্তু সুন্দরবনে মানুষ খেকো বাঘ শিকারের নিয়ম কানুন আলাদা। একদিন এক অতি বিপজ্জনক স্থানে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করেও শেষ পর্যন্ত অনেক দূরে রাইফেলের রেঞ্জের বাইরে একটি বাঘ তাঁদের দেখাতে পেরেছিলাম। কিন্তু সেটি ছিল একটি ছোট্ট বাঘ, বছর 3 বয়স। অবশেষে জার্মান দলটি তাদের ডকুমেন্টারির কাজ শেষ করে খুলনা ঢাকার পথে রওনা হয়ে গেল। যাবার সময় দলের একমাত্র মহিলা সদস্য মিসেস লেচেনবার্গ আমাকে একটি টাইপ করা প্রশংসাপত্র দিয়ে গেলেন। আমি সেটি সযত্নে আগলে রেখে দিয়েছি। তাঁরা চলে যাওয়ার পরের দিনই 18 পেকি খালের ধারে বাঘ আরেকজন হতভাগা বাওয়ালিকে ধরে নিয়ে যায়। সকাল 8টার দিকে কয়েকজন বাওয়ালি খালের পাড়ে গোলপাতা কাটছিল। বাঘ মাত্র 5-6 হাত দূর থেকে লাফ দিয়ে এসে এক বাওয়ালির ঘাড়ে পড়ে এবং সবার চোখের সামনে থেকে লোকটিকে ছোঁ মেরে নিয়ে যায়। সঙ্গের বাওয়ালিরা ভয় বনে ঢুকতে সাহস না পেয়ে 1 মাইল দূরে আমাদের সরকারি বোটে এসে খবর দেয়। এক মুহূর্ত দেরি না করে আমি 12 জন বাওয়ালি সহ ডিঙি নৌকা নিয়ে রওনা হলাম। দোনালা বন্দুক আর কয়েকটি এলজি কার্তুজ নিলাম এবং 8 ঘন্টারও কম সময়ের মধ্যে সেই খালের ধারে গিয়ে পৌঁছলাম। 30-32 বছরের যুবক বাওয়ালিটি ডান হাতে পাতা কাটছিল। বাঘ মাত্র 6 হাত দূরে তার বাম পাশের একটা ঝোপের ভেতরে ওত পেতে বসেছিল। সেখান থেকে এক লাফে তাকে ধরে। যেখান থেকে বাঘ লাফ দিয়েছিল বাঘের পায়ের প্রচন্ড চাপে সেখানকার কাদামাটি দেবে গর্ত হয়ে গিয়েছে। হতভাগ্য বাওয়ালির গোলপাতা কাটা দাঁটি তখনও গাছের গোড়াতেই পড়েছিল। সেখানে থকথকে তাজা রক্ত। বাঘ একেবারে বরাবর সোজা পূর্ব দিকে গিয়েছে। জঙ্গল ভেঙে 10 হাত এগোতেই প্রথমেই মাটিতে পড়ে থাকা লুঙ্গিটা পেলাম, রক্তে ভেজা। নরম কাদা ও মাটিতে একেবারে স্পষ্ট বাঘের থাবার ছাপ। আমি 10 হাত দূর থেকেও এই চিহ্ন দেখলে নির্দ্বিধায় বলতে পারতাম এটাই সেই বিশাল আকার মানুষ খেকো বাঘের থাবার ছাপ, যে 18 পেকিতে এই নিয়ে 23 জন জেলে আর বাওয়ালিকে তার উদরস্থ করেছে। এতদিনের মধ্যে আমি বা আমাদের কোনো একজন শিকারী এই বাঘকে চোখে দেখার সৌভাগ্য অর্জন করতে পারিনি। শুধুমাত্র পায়ের ছাপ দেখে আর বাওয়ালিদের মুখের বর্ণনা থেকেই কেবল জেনেছি যে 18 পেকির এই মানুষ খেকো হচ্ছে এক বিভীষিকার নাম। সবার আগে আমি অতি সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলাম। গোলগাছের জঙ্গল থেকে গেওয়া গরান বন পার হয়ে টানা একটা হেতাল ঝোপ পড়ল। অনেকটা সরু সরু খেজুর গাছের কাঁটাওয়ালা এই গাছ অত্যন্ত ঘন হয়ে জন্মায়। বহু কষ্টে সেই দুর্ভেদ্য হেতাল ঝোপ পার হতেই আবার পড়ল বিস্তৃত হুদো বন। বাঘ এই বনের ভেতর দিয়েই গিয়েছে।
হুদো পার হতেই একটা ছোট্ট নালা পড়ল। সেটাও সাবধানে পার হয়ে আরো কিছু দূর জঙ্গলের ভেতরে একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গাতে লাশটা পেলাম। দেখলাম হতভাগ্য বাওয়ালির দেহ হাঁটু ভাঁজ করা, ঘাড় কাত করা অবস্থায় পড়ে আছে। পেট আর উরুর সব মাংস সাবার করে ফেলা হয়েছে। মানুষ মেরে বাঘ প্রায় সব সময় প্রথমে উরু আর পেটের মাংস খায়। বাঘ এখান থেকে পূর্ব দিকে গিয়েছে, কিন্তু এটা নিশ্চিতভাবেই বুঝতে পারলাম যে পোয়া মাইলের ভেতরে হয়তোবা আরো কাছেই কোনোখানে ঘাপটি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে। আমি মৃত বাওয়ালির আত্মীয় স্বজনদের কাছে অনেক অনুরোধ কাকুতি মিনতি করে সন্ধ্যা পর্যন্ত লাশ সেখানেই রাখার অনুমতি আদায় করলাম। আর এতজনের মধ্যে মাত্র একজন সাহসী বাওয়ালিকে আমার সঙ্গে থাকতে রাজি করাতে পারলাম। আমারও একজন সঙ্গীই দরকার ছিল। তখন বেলা ৩টে, সুন্দরবনে আরো ২.৫ ঘন্টা আলো থাকবে এবং এই সময়ের মধ্যেই বাঘকে গুলি করার একটা মোক্ষম সুযোগ পাওয়া যাবে বলে আমার মনে আশা জাগল। তা না হলে আত্মীয় স্বজনেরা ফিরে এসে লাশ নিয়ে যাবেই এবং আরো কোনো একজন হতভাগ্য বাওয়ালি বাঘের পেটে না যাওয়া পর্যন্ত আমি দ্বিতীয় কোনো সুযোগ পাব না। বাওয়ালির দেহ ফাঁকা জায়গায় পড়ে থাকলেও ৬০-৭০ হাতের মধ্যে কোনো সুবিধাজনক গাছ ছিল না যেখানে নিরাপদে শরীর লুকিয়ে ডালে বসা যায়। একটা বড় বাইন গাছ কাছাকাছি জায়গায় থাকলেও তাতে বসার কোনো সুবিধে ছিল না। এছাড়া চতুর্দিকে শুধুই গড়ান, গেওয়া, ধুঁধুল ও সরু সরু সুন্দরী গাছ। একটা উপায় ছিল যে কোনো একটি গাছে পিঠ ঠেকিয়ে মাটিতে বসা, কিন্তু তাতে আমি দেখার আগেই বাঘ আমাকে দেখে ফেলবে এবং তাতে মারাত্মক বিপদে পড়ার সম্ভাবনা। আর নয়তো সময় নষ্ট, বাঘ আর এদিকে ঘেঁষবে না। আরেকটা উপায় ছিল বাওয়ালির লাশ যেখানে ছিল সেখান থেকে সরিয়ে কোনো সুবিধাজনক জায়গায় রেখে কোনো ঝাঁকড়া ডালে উঠে বসা। কিন্তু মানুষ খেকো বাঘ এতই ধূর্ত ও সতর্ক হয় যে তার শিকার ৫ হাত দূরে সরতে দেখলেও সে সন্দেহ করবে এবং ধারে কাছেও আর ঘেঁষবে না। কাজেই লাশ বাঘ যেখানে ফেলে গিয়েছে ঠিক সেইখানেই রাখতে হবে। শেষমেশ উপায় একটাই খুঁজে পেলাম, যদিও বেশ ঝুঁকিপূর্ণ উপায়। তা হলো নালার ঢালে শুয়ে পড়া। পাড় থেকে নিচের ঢালুতে শুয়ে পাড়ের ওপরে শুধু মাথা জাগিয়ে বাঘের জন্য অপেক্ষা করা। হাতে বেশি সময় ছিল না, তাই দেরি না করে সিদ্ধান্ত নিয়ে সব বাওয়ালিদেরকে আমি হাঁক ডাক দিয়ে হইচই করতে করতে নৌকায় চলে যেতে বললাম, যাতে বাঘ বুঝতে পারে যে মানুষ যারা এসেছিল তারা দল বল নিয়ে চলে গিয়েছে। তারা হাঁক ডাক দিতে দিতে নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলতে বলতে নালা পার হয়ে ডিঙিতে গিয়ে উঠল। বাঘ মারার গুলির আওয়াজ শুনলেই তারা ফিরে আসবে, আর নয়তো একেবারে সন্ধ্যায় এসে লাশ নিয়ে যাবে। এমনটাই বন্দোবস্ত হলো। নালার পাড়ে একটা ছোট্ট ঝোপের ভেতর নিঃশব্দে শুয়ে রইলাম। আমার বুক থেকে মাথা পর্যন্ত কেবল পাড়ের উপরে প্রায় সমতলে রইল। বাকি শরীর এলিয়ে দিলাম নালার ঢালে। ঝোপের ভেতর দিয়ে কেবল বন্দুকের নলের আগাটা বের করে রাখলাম। যদি ইতিমধ্যে বাঘ আমাদের না দেখে ফেলে থাকে তাহলে খুব ভালো করে খেয়াল না করলে ঝোপের ভেতরে ও খালের ঢালে আমাদের দুজনকে বা আমার বন্দুকের নল তার চোখে পড়বে না। বাওয়ালিকে আমার বাঁ পাশে চুপ করে শুয়ে পড়তে বললাম। তাকে কড়া নির্দেশ দিলাম যে সামনে, বাঁ দিকে এবং মাঝে মাঝে পেছনের নালার দিকে সতর্ক দৃষ্টি রাখবে। বাঘ দেখলে বা কোনো সন্দেহজনক নড়াচড়া দেখলেই কোনো শব্দ করবে না, কোনো রকম ইশারা ইঙ্গিত করবে না, শুধু আলতো করে আঙুল টিপে আমাকে দেখাবে।
বাওয়ালির অর্ধভুক্ত দেহ এখন আমাদের থেকে 15-16 হাত দূরে সোজা পূর্ব দিকে। বাঘ আমাদের আসার আওয়াজ শুনে মরা ফেলে যে পথে গেছে, এখন যদি আবার সেই পূর্ব দিক থেকেই ফিরে আসে, তাহলে আমাকে বন্দুক একটুও ঘোরাতে হবে না। বন্দুকের নল, মরা ও বাঘ একই সরল রেখায় থাকবে। আর যদি বাঘ ডান দিক থেকে কিংবা বাঁ দিক থেকে ঘুরে অন্য পথে আসে, তাহলেই কেবল আমাকে বন্দুকের নল অল্প ঘোরাতে হবে। ধূর্ত নরখাদক এর মধ্যে আমাদের অবস্থান বুঝে ফেললে একটা ক্ষীণ সম্ভাবনা যে সে চক্কর দেবে, অর্থাৎ দূর দিয়ে নালা পার হয়ে পিছন দিক থেকে এসে আমাদের উপর অতর্কিতে আক্রমণ চালাবে। কিন্তু যত বিশাল আকারের বাঘই হোক না কেন, এক লাফে ওই নালা পার হতে পারবে না। 2 লাফ দিতে হবে, এবং সেই ক্ষেত্রে ভাটা নালার কাদাতে কিংবা এই পাড়ের অংশে তার লাফিয়ে পড়ার শব্দ শুনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আমি পাব। অবশ্য সেটা ছিল খুবই ক্ষীণ একটা সম্ভাবনা। প্রায় 101 ঘন্টার মধ্যে আমার 2 চোখের পাতা একটি বারের জন্য এক হয়নি। সমস্ত শরীর টান টান, ইন্দ্রিয় সজাগ। বনের মধ্যে কোনো দিকে একটি শব্দও নেই, কেবল শনশন শব্দে বাতাসে পাতা কাঁপার শব্দ হচ্ছে। নালার উল্টো পাড়ে, তাও প্রায় 60 মাইল দূরে হবে, একবার একটা মোরগের ডাক শুনলাম, কিন্তু সেটাকে কোনো ভয়ার্ত ডাক বলে মনে হলো না। আমার মনে বরাবরই কেন জানি না একটা বদ্ধমূল ধারণা জন্মেছিল যে বাঘ পূর্ব দিকে যে পথে গিয়েছে, আবার সেই পূর্ব দিক থেকেই ফিরে আসবে। আর কি আশ্চর্য, ঠিক সেদিক থেকেই বাঘ এলো। প্রায় 200 হাত সোজা পূর্ব দিকে গাছের ডালে একটা বানর খক করে ডেকে উঠল। বানরের সেই ভয়ার্ত ডাক শোনা মাত্র আমি বুঝতে পারলাম বাঘ এদিকেই আসছে। প্রতিটি মুহূর্ত রুদ্ধশ্বাসে, চরম প্রত্যাশায় বন্দুকের কুঁদো কাঁধে ঠেকিয়ে মরির দিকে চোখ স্থির রেখে চেয়ে রইলাম। 10 মিনিট যেন এক অনন্তকাল। তার কিছু পরেই অরণ্যের নিস্তব্ধতা খান খান করে বাঘ মামাকে দেখা গেল। পূর্ব দিক থেকে সোজা এগিয়ে আসছে। মরি থেকে হাত 10 মধ্যে এসে থমকে দাঁড়ালো। বাওয়ালির দেহটা ভালো করে পরখ করল। একবার ডান দিকে, একবার বাঁ দিকে মাথাটা ঘোরালো, এবং তারপর আরো প্রায় 6 হাত এগিয়ে এলো। কটকট শব্দে একটা বন মোরগ ডেকে উঠল ঠিক ডান পাশে। তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে বাঘ সেই দিকে ঘাড় ঘোরালো। মুহূর্তটি ছিল মাহেন্দ্রক্ষণ, আর ঠিক সেই মুহূর্তে কাল বিলম্ব না করে সোজা ঘাড় লক্ষ্য করে গুলি ছুড়লাম। দোনলা বেলজিয়াম বন্দুকের এলজি কার্তুজ, অব্যর্থ নিশানা। বাঘ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই মুখ থুবড়ে লুটিয়ে পড়ল। গড় গড় করে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম কেবল। মিনিট খানেক, তারপর বিশাল আকারের মানুষ খেকো বাঘটা নিথর নিস্পন্দ হয়ে পড়ে রইল। উঠে খালের পাড়ে দাঁড়ালাম এবং বুকে দ্বিতীয় গুলিটি বিদ্ধ করলাম। বাঘ আর এক চুলও নড়ল না। 2 নলে আবার তাজা কার্তুজ ভরে তখনও শুয়ে থাকা বাওয়ালিকে একরকম টেনে তুললাম এবং বাঘের নিথর দেহের দিকে বন্দুক তাক করে দুজনে অতি সাবধানে কাছে এগুলাম। তখনও গলগল করে রক্ত বেরিয়ে আসছে, আর বাঘ চোখ বুজে নির্জীব পড়ে আছে।
বন্দুকটা মাটিতে রেখে 2 হাতের তালু গোলাকার করে মুঠো ধরে 5 বার উচ্চস্বরে ডাক দিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই অনেক পেছন থেকে বাওয়ালিদের সমস্বরে আল্লাহ আল্লাহ ধ্বনি ভেসে এলো। তখন বেলা 4:15। 23 জন জেলে বাওয়ালিকে নিঃশেষ করেছে যে মানুষ খেকো, তাকে আমি এই প্রথম দেখলাম। বুড়ো বাঘা, সামনের দিকের কয়েকটা দাঁত পড়ে গিয়েছে, শরীরের কয়েক জায়গায় ছাল উঠে গিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, মানুষকে ধরতে গিয়ে লাফ দিয়ে যে পড়েছে, গাছের চোখা ডালের খোঁচা লেগে লেগে ছাল উঠে গিয়েছে। বাওয়ালিরা আল্লাহ আল্লাহ ধ্বনি দিতে দিতে সুন্দরবনের গহীন অরণ্য ভেঙে ছুটে এলো। বাঘ দেখে প্রথমে কিছুক্ষণ তারা স্তব্ধ হয়ে হাঁ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ল। হতভাগ্য বাওয়ালির আত্মীয়রা কান্নায় ভেঙে পড়ল। জানাজা পড়ে হতভাগ্য বাওয়ালির লাশ আমরা খালের পাড়ি একটা পরিষ্কার জায়গায় দাফন করলাম। তারপর বাঘের 4 পা লতা দিয়ে শক্ত করে বেঁধে পায়ের ফাঁকে মোটা শক্ত একটা ডাল ঢুকিয়ে 6 জন তাগড়া জোয়ান বাওয়ালি বাঘটিকে কাঁধে বহন করে নিয়ে এলো নৌকায়। সেই রাতেই আমরা বুড়িগঙ্গায় বন অফিসে পৌঁছলাম এবং সঙ্গে সঙ্গে বেতার মারফত খবর পাঠানো হলো খুলনা বিভাগীয় বন অফিসে। ফিতে দিয়ে মেপে দেখা গেল এই দানব প্রায় 12.25 ফুট লম্বা। এত বিশাল আকারের বাঘ এর আগে আমি খুব কমই দেখেছি। পরদিন সকালে শত শত লোকের সামনে এই বাঘের ছাল ছাড়ানো হলো। সেই দিনই বহু গণ্যমান্য লোকের সামনে ঘটা করে বন দপ্তর থেকে আমাকে সেই সময়ের হিসেবে নগদ 500 টাকা পুরস্কার দেওয়া হলো। আমার ছবিও তোলা হলো। সেই মহাত্রাস বিভীষিকার অবসান হওয়ার পর সুন্দরবনের 18 বিঘি মৌজায় জেলে বাওয়ালিদের মনে আবার স্বস্তি ফিরে এলো। তারা নির্ভয়ে তাদের রুজি রোজগারে মন দিল। এরপর খবরের কাগজের কয়েকজন সাংবাদিক আমার মুখ থেকে এই বাঘ শিকারের কাহিনী শুনে তাদের পত্রিকায় ছাপে। সেই সব খবরের কোনো কোনোটি আমি যত্ন করে কেটে রেখে দিয়েছিলাম। ইত্তেফাক পত্রিকার একটি সংবাদের অংশ বিশেষ উদ্ধৃত করে আমি এই কাহিনীর ইতি টানব। সুন্দরবনের দুর্ধর্ষ শিকারী রোমাঞ্চকর কাহিনীর নায়ক পচাবদি। পচাবদি নামটি এখন সুন্দরবনের উপকথায় পরিণত হইয়াছে। বস্তুত এই নামটি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের নিকট একটি মূর্তিমান আতঙ্কের নাম। পচাবদি গাজী সম্প্রতি সুন্দরবনের বুড়ি গোয়ালিনীর রেঞ্জে একটি 12 ফুট দীর্ঘ বাঘ শিকার করিয়াছে। খুলনা বিভাগীয় বন অফিসার জনাব এ আলেম বলেন যে সুন্দরবনের ইতিহাসে এ পর্যন্ত যতগুলো বাঘ মারা হইয়াছে এই বাঘটি তাদের মধ্যে দীর্ঘতম। তিনি আরো বলেন যে ইহা বিশ্বের অন্যতম দীর্ঘ বাঘ। গত 2 মাস ধরিয়া এই মানুষ খেকো বাঘটি সুন্দরবন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করিয়া রাখিয়াছিল এবং এ পর্যন্ত বাঘটি 23 জনের প্রাণ সংহার করিয়াছে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না এসো গল্প করিকে। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। এসো নতুন, এসো সবুজ, এসো স্বচ্ছ, এসো চিরনবীন, এসো পুরানোকে ছেড়ে নতুনের জন্য লড়ি। এসো